দেখো নিচে যে কোশ্চেন আসছে, the concept of nomination of member to the Rajya Sabha by the president has been borrowed from the constitution of USA, UK, Ireland না অস্ট্রেলিয়া? কোন দেশ ওই থেকে? তো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে। আমরা যে রাজ্যসভায় যে রাষ্ট্রপতি কতজন মেম্বারকে নমিনেট করে? 12 জন, 12 জনকে। জনকে, তাই তো? 12 জন মেম্বারকে যে নমিনেট করে, এটা আমরা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি। অপশন সি। আচ্ছা, the right to decide the fundamental rights that are not available member of the armed force rests with the, স্যার মাইন্ড আচ্ছা, রাইট টু ডিসাইড দ্য ফান্ডামেন্টাল দ্যাট আর নট অ্যাভেলেবল মেম্বার, ওই যে আমাদের যে সামরিক অভ্যুত্থান হয়, ঠিক আছে, সামরিক অভ্যুত্থান যে হয় সেই সময় যে মৌলিক অধিকারগুলো যে খর্ব হয়, ঠিক আছে, খর্ব হয়, দ্যাট ইজ নট অ্যাভেলেবল মেম্বার টু দ্য আর্ম ফোর্স রেস্ট উইথ দ্য, মানে কার কার ছাড়া, কার ছাড়া রাইট টু ডিসাইড, মানে কে এটা ডিসাইড করতে পারে যে সামরিক অভ্যুত্থানের সময়? প্রেসিডেন্ট পারে, হ্যাঁ, প্রেসিডেন্ট। এটা হচ্ছে প্রেসিডেন্ট পারে না পার্লামেন্ট পারে? ঠিক করে বলো, প্রেসিডেন্ট হবে না পার্লামেন্ট হবে? না, পার্লামেন্ট হবে, পার্লামেন্ট। অ্যান্সার পার্লামেন্ট হবে, ঠিক আছে। সামরিক অভ্যুত্থানের জন্য এটা বারবার ভুল হয়, প্রেসিডেন্ট কিন্তু এটা ডিসাইড করে না, এই জন্য অপশন বি, রাইট টু ডিসাইড অন দ্য, প্রেসিডেন্টের পাওয়ার পাওয়ার রয়েছে, কিন্তু এটা ডিসাইড করে পার্লামেন্ট, তাই তো? এটা অবশ্যই পার্লামেন্ট ডিসাইড করে, ঠিক আছে। নেক্সট, বিফোর assuming his office the president has to take an oath in the presence of chief justice of India or his absence, মানে যখন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে ভারতের প্রধান বিচারপতির সামনে তিনি যদি না থাকেন, তাহলে কার সামনে তিনি তার যে ওথটা সিনিয়র নিয়ে থাকেন? সিনিয়র যে থাকবে, সিনিয়র 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 যে থাকবে মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। সিনিয়র মোস্ট জাজ না ভাইস প্রেসিডেন্ট? ঠিক করে বলো, ভেবে বলো। সুপ্রিম কোর্টের যে সিনিয়র থাকবে, সিটিজেন মানে এটা তাহলে যেন আবার গুলিয়ে না যায়, এটা অবশ্যই সিনিয়র মোস্ট জাজ হয়, ঠিক আছে। ওথ মানে যে শপথ দেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর তিনি যদি না থাকেন তার জায়গায় সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট হয়ে থাকে। এটা আবার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। মানে প্রেসিডেন্ট যদি পদ ছাড়ে তাহলে ভাইস প্রেসিডেন্ট আসবে, কিন্তু ওথ যেটা হয় সেটা প্রেসিডেন্ট না থাকলে, সেটা হচ্ছে মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া না থাকলে সিনিয়র মোস্ট জাজ হয়। অপশন বি। আচ্ছা, the position of the vice president of India is analogous to the position of vice president of, কি বলতে চাইছে মানে? আচ্ছা, আমাদের যে উপরাষ্ট্রপতির যে স্থান রয়েছে, ঠিক আছে, সেটা মানে অন্য কোন দেশের উপরাষ্ট্রপতির মানে সঙ্গে, মানে পদের সঙ্গে সমান প্রায়, মানে অ্যানালোগাস বলছে। মায়ানমার, ফিলিপিন্স, ইউএসএ, সুইজারল্যান্ড। উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে উপরাষ্ট্রপতি অ্যাকচুয়ালি, হ্যাঁ ইউএস হবে, কারণ ইউএসএ হবে। হ্যাঁ ইউএসএ হবে। আমাদের যেমন মানে আমাদের যেমন ভাইস প্রেসিডেন্ট থাকে, প্রেসিডেন্ট যদি যেমন রুজভেল্ট যখন চলে গিয়েছিল, ঠিক আছে, তার যখন যে ডিকসন তিনি ছিলেন, সেরকম আমেরিকার যেরকম উপরাষ্ট্রপতির ব্যাপার রয়েছে ভাইস প্রেসিডেন্ট, সেরকম ইন্ডিয়ার রয়েছে। এ পারসন ইজ এন্টাইটেল টু ইন্ডিয়ান কনস্টিটিউশন ইফ হি অর সি ফুলফিলস, মানে সে ভারতের নাগরিকত্ব পাবে যদি সে ডোমিসাইল ইন ইন্ডিয়া, ভারতে বসবাস করে, বি ভারতে বসবাস মানে ভারতে জন্মগ্রহণ করে, এ রিফিউজি হু হ্যাজ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, যদি ইন্ডিয়া পাকিস্তান থেকে ভারতে চলে আসে সে, অথবা উপরে সবকটাই। সবকটাই হবে তো, সবকটা হবে? বাইরে থেকে আসলেও তো 5 বছর থাকলে দিয়ে দেয় তো তাহলে সিটিজেনশিপ। কি হওয়া উচিত? সবকটা হবে না বি হবে, বন্ড হবে, না এ হবে? কি মনে হচ্ছে? সবকটা মনে হচ্ছে তো নাকি, না হচ্ছে না? সবকটা মনে হচ্ছে। সবগুলোই হবে। একদম, এখানে সবগুলোই হবে, ঠিক আছে। ডোমিসাইল ইন ইন্ডিয়া, ভারতে বসবাস করলে, বর্ন ইন ইন্ডিয়া সেটাও হবে, রিফিউজি যে ইন্ডিয়া থেকে পাকিস্তানে মাইগ্রেট করে এসেছে সেও সিটিজেনশিপ পাবে।
ঠিক আছে। দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ স্যাংশন অফ, কে ফান্ডামেন্টাল রাইট গুলো স্যাংশন করে? সুপ্রিম কোর্ট, স্যাংশন মানে কনস্টিটিউশন, মানে স্যাংশন মানে মানে অ্যাপ্রুভ করে আর কি। ও সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, কনস্টিটিউশন, না মেজরিটি ওপিনিয়ন অফ দ্য স্টেট, না পার্লামেন্ট? কি মনে হয়? সুপ্রিম কোর্ট করে। সুপ্রিম কোর্ট শিওর না কনস্টিটিউশন? আমাদের যে মৌলিক অধিকারগুলো স্যাংশন অফ হ্যাভ দ্য স্যাংশন অফ গার্ডিয়ান, কি হবে? সুপ্রিম গার্ডিয়ান কোর্ট। তো একে বলা হয়, গার্ডিয়ান সুপ্রিম বলে কোর্টকে সুপ্রিম বলা হয়। কোর্ট বলা হয়, স্যাংশন বললে কি সুপ্রিম কোর্ট হবে না স্যাংশন কনস্টিটিউশন? মানে কি বললেন? স্যাংশন মানে তুমি একটা করেছো, সে মানে একটা জিনিস অ্যাপ্লাই করেছো, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশন। কি হবে? এখন গার্ডিয়ান। ফাইনাল কি উত্তর বলো? অ্যান্সার হবে কনস্টিটিউশন অবশ্যই। কেন? ব্যাপারটা ওই যে আমি কথাটাই বললাম, সুপ্রিম কোর্ট কেন হবে না? সুপ্রিম কোর্ট গার্ডিয়ান হয়, মানে ফান্ডামেন্টাল রাইটসগুলো ঠিকঠাক পালন হচ্ছে কিনা সেটা দেখবে। কিন্তু কোন কোন জিনিসগুলো ফান্ডামেন্টাল রাইটস হবে সেটা কোথায় লেখা আছে? সেটা তো কনস্টিটিউশনেই লেখা আছে। ব্যাপারটা বোঝা গেল? কনস্টিটিউশনেই হ্যাঁ তো লেখা আছে যে শিক্ষার অধিকার এটা ফান্ডামেন্টাল রাইটস, তাহলে বাক স্বাধীনতা ফান্ডামেন্টাল রাইটস, এটা তো সুপ্রিম কোর্ট বলে দেবে না। কনস্টিটিউশন থেকে যদি কোনো একটা ফান্ডামেন্টাল রাইটসকে তুলে নেওয়া হয়, তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু সেটা বলার কিছু নেই। সুপ্রিম কোর্ট সেটাই বলবে যেটা কনস্টিটিউশনে লেখা আছে। ওই জন্য ফান্ডামেন্টাল রাইটসের গার্ডিয়ান বলা আছে, গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, নট স্যাংশন। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, জিনিসটা এই জন্য ভুল হলো। আচ্ছা, দি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি আর নন জাস্টিসেবল, মানে আদালত কর্তৃক বিচারযোগ্য না, হুইচ মিনস, এটা মানে কি? মানে দে মানে আর, সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ মানে কি হবে তাহলে? চারটার মধ্যে কোনটা হবে? দে আর sacrosanct in case they are violated the matter cannot be taken to the courts are হ্যাঁ debarred। এটা হবে। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে, এটা অপশন বি হয়ে যাবে। যদি ভায়োলেট হয় তাহলে আমরা কোর্টে যেতে পারবো না, বোঝাই যাচ্ছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মিনস the right to vote granted to all university ইউনিভার্সাল graduate adult citizen men in the village Adult tax paying citizen. citizen। অ্যাডাল্ট সিটিজেন মানে যেসব 18 বছরের যে বড় যারা আছে তারা ভোট দিতে পারবে, সেটাই বলা হচ্ছে অ্যাডাল্ট সিটিজেন, মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অপশন বি। আচ্ছা। ওকে, মানে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, কিউএ। নেক্সট কি বলছে? ফ্র্যাঞ্চাইজি মিন রাইট টু ভোট গ্র্যান্টেড টু ম্যান অনলি। অপশন সি বলছে ভোট, না অপশন ডি বলছে রাইট টু ভোট গ্র্যান্টেড টু ওমেন অনলি। Right to vote. একটু ভোট তো। রাইট টু ভোট না শুধু ভোট? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে শুধু ভোট না রাইট টু ভোট? রাইট টু ভোট তো। একদম রাইট টু ভোট মানে ভোট দেওয়ার অধিকার। ফ্র্যাঞ্চাইজি এই কথাটাই বলা হচ্ছে, ইউনিভার্সাল সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, লাস্টে ভোটাধিকার, ভোট দেওয়ার অধিকার মানে রাইট টু ভোট, একদম। আচ্ছা, দ্য রিটার্নিং অফিসার অফ দ্য স্টেট অ্যাসেম্বলি ইলেকশন আর অ্যাপয়েন্টেড বাই দ্য, কে অ্যাপয়েন্ট করে? যে রিটার্নিং অফিসার আমাদের নির্বাচনের সময়, যে রিটার্নিং অফিসার স্টেট অ্যাসেম্বলি ইলেকশনে, যে রাজ্যের যে তোমার বিধানসভা ইলেকশন হয় তখন রিটার্নিং অফিসারকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট, গভর্নর, ইলেকশন কমিশন, না চিফ ইলেকটোরাল অফিসার? গভর্নর। কি হবে? Election commission. একদম ইলেকশন কমিশন। এটাই আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের ভোট হয় তখন সমস্ত ক্ষমতা ইলেকশন কমিশনারের হাতে চলে যায়। ইলেকশন কমিশন যে নির্বাচন কমিশন, তখন রাজ্য বা কেন্দ্রের কোনো ক্ষমতা থাকে না, সব ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে চলে যায়। সেই সময় ইলেকশন কমিশন যাকে যাকে চাইবে তাকে তাকে রিটার্নিং অফিসার হিসেবে বিভিন্ন বুথে বা বিভিন্ন কেন্দ্রে পাঠাবে। বুঝতে পারলাম? ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের কথা হবে। আচ্ছা,
In a parliamentary form of government, the legislature is responsible to the judiciary, legislature is responsible to the executive, executive is responsible to the legislature, judiciary is responsible to the legislature. কি হবে? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানে আমাদের যে গভর্নমেন্টটা রয়েছে সেখানে লেজিসলেচার মানে যেখানে আইন কক্ষ রয়েছে সেটা জুডিশিয়ারি বিচার ব্যবস্থার কাছে দায়বদ্ধ, না আইন কক্ষ এক্সিকিউটিভ মানে তোমার হচ্ছে যে এক্সিকিউটিভ যারা রয়েছে যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তাদের কাছে রেসপন্সিবল, না এক্সিকিউটিভরা লেজিসলেচারের কাছে রেসপন্সিবল, না জুডিশিয়ারিটা লেজিসলেচারের কাছে রেসপন্সিবল? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কি হয়? খুব ভালো একটা প্রশ্ন। দায়বদ্ধ, রেসপন্সিবল মানে কে দায়বদ্ধ কার কাছে? পার্লামেন্ট তো দায়বদ্ধ থাকে লোকসভার কাছে। legislature responsible to judiciary. আচ্ছা কি হবে বলছো? পার্লামেন্ট তো দায়বদ্ধ থাকে লোকসভার কাছে, মানে যৌথভাবে যদি বলি, আর পৃথকভাবে তো রাষ্ট্রপতির কাছে থাকে। তাহলে কি হবে? অ্যান্সার কি করবো? এখানে খুব ভালো একটা প্রশ্ন। পার্লামেন্ট ব্যবস্থা মানেটা কি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানেই হচ্ছে যেখানে যেসব এক্সিকিউটিভরা রয়েছে, প্রাইম মিনিস্টার, তারপর প্রাইম মিনিস্টার বলো, চিফ মিনিস্টার বলো, যে কোনো মন্ত্রী বলো বা যে কোনো মেম্বার বলো, তারা রেসপন্সিবল থাকে লেজিসলেচার মানে তার যে কক্ষর কাছে। এটা তো বলাই আছে যে প্রাইম মিনিস্টার ইজ রেসপন্সিবল টু দ্য লোকসভা, ফাইন্যান্স মিনিস্টার ইজ রেসপন্সিবল টু দ্য লোকসভা, মানে রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট। আর পার্লামেন্ট বলা হয় ইন সেন্স অফ কোন জায়গাটাকে? লেজিসলেচার হচ্ছে পার্লামেন্টের অ্যাকচুয়াল ফর্ম, মানে যে হাউসটার কথা বলা হচ্ছে। এক্সিকিউটিভ মানে যেসব ব্যক্তিরা রয়েছে, তোমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, এরা এক্সিকিউটিভ। জুডিশিয়ারির কাছে কেউ রেসপন্সিবল থাকে না, তাই তো? রেসপন্সিবল মানে দায়বদ্ধ। জুডিশিয়ারি শুধু এটাই দেখে যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। বোঝা গেল? আমরা তো জানি তো প্রাইম মিনিস্টার ইজ রেসপন্সিবল টু দ্য লোকসভা, এটা তো আমরা পড়েছি নাকি? হ্যাঁ, তার মানে এটাই তো আসল কথা যে এক্সিকিউটিভরা লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকে। ওটা লেজিসলেটিভ বলেছিল, বুঝতে পারিনি। লেজিসলেচার মানে এটাই তো, আমরা তো বলেছিলাম যে পার্লামেন্টের তিনটে ভাগ। লেজিসলেচার মানে আমাদের যে ফর্ম, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের তিনটে পিলার। পার্লামেন্ট সেখানে লেজিসলেচার, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। আর মিডিয়াকে মাঝে মাঝে ফোর্থ পিলার বলা হয়, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, তাই তো? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানেই এটা যেখানে এক্সিকিউটিভরা লেজিসলেচারের কাছে রেসপন্সিবল হয়। Next, the British Parliament passed the Indian Independence Act based on the Mountbatten Plan on কত তারিখের ছিল মাউন্টব্যাটেন প্ল্যান? মাউন্টব্যাটেন প্ল্যান কত তারিখে? 18 জুলাই 1947। কোনটা হবে অপশন ডি। পার্লামেন্ট এটাই তো, এতে পাস করেছিল 18 জুলাই 1947, তো ব্রিটিশ পার্লামেন্টে এটা পাস হয়। তাহলে ব্রিটিশ পার্লামেন্টে এটা 18 জুলাই 1947 পাস হয়েছিল। অপশন ডি আমাদের ঠিক। রিজার্ভড সিটস এক্সিস্ট ইন স্টেট অ্যাসেম্বলি ফর, কাদের জন্য সিট রিজার্ভ থাকে রাজ্য আইন কক্ষে? স্টেট অ্যাসেম্বলিতে কোন কাদের জন্য রিজার্ভ সিট থাকে? মাইনরিটি, ব্যাকওয়ার্ড ক্লাস, ওমেন, না এসসি এসটিদের জন্য? এসটিদের জন্য। অবশ্যই এসসি এসটিদের জন্য, শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের জন্য থাকে। The Indian states have been reorganized on the basis of, ভারতের রাজ্যগুলোকে রিঅর্গানাইজ করা হয়েছিল কিসের ভিত্তিতে? সেটা কি আছে? অ্যাডমিনিস্ট্রেটর, ইকোনমিক কন্ডিশন মানে অর্থনৈতিক অবস্থা, ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল জনগণের ভাষা, অ্যাডমিনিস্ট্রেটিভ না ওইটা না। কনভেনিয়েন্স, হ্যাঁ, এইটা হবে। ডি সি বলছে হবে। রিলিজিয়ান। কি হবে? রিজন না, সি হবে। সি। সি। ইন্ডিয়ান রাজ্যগুলোকে রিঅর্গানাইজ আমাদের কিসের ভিত্তিতে করা আছে? ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠন 1956 সালে, আমরা জানি না? হ্যাঁ, স্টেট রিঅর্গানাইজেশন কিসের ভিত্তিতে হয়েছিল? ল্যাঙ্গুয়েজের। স্যার বলছি ভাষা ভিত্তিক তো করতে চেয়েছিল, ঝামেলা হয়েছিল তো অনেক। হ্যাঁ, তো ঝামেলা তো হয়েছিল। পিঙ্গালি আমাদের হচ্ছে কি বলে নামটা হচ্ছে ভুলে গেলাম, অন্ধ্রপ্রদেশের যে এ, তো
তারপরে আন্দোলন হওয়ার পরেও তো 1953 সালে অন্ধ্রপ্রদেশ হলো। তারপর 1956 সালে যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হলো, সেটা কিসের ভিত্তিতে হয়েছিল? সেটা লিঙ্গুইস্টিক বেসিসেই তো হলো। বাংলা যারা আচ্ছা কথা আচ্ছা বলে তারা বাঙালি, উড়িয়ায় যারা কথা বলে তারা উড়িষ্যা, বিহারিতে যারা বিহারি, এভাবেই ভাগ হলো। বম্বে 1960 এসে ভাগ হলো কেন? কারণ বম্বেতে তারা হচ্ছে ডিসপিউটেড ছিল যে কে কতটা জায়গা নিয়ে কতটা জায়গা কার থাকবে। বম্বে ছাড়া 1960-এর আগে 1956-তে সব হয়ে গেল তো। স্টেট রিঅর্গানাইজেশন অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজই হলো না? স্যার বলছি পুরোপুরি ভাষার ভিত্তিতে হয়েছে ভাগগুলো, একদম পুরোপুরি ভাষার মানে ভিত্তিতে। সংস্কৃতি বিভিন্ন, মানে সংস্কৃতি এইগুলোর ভিত্তিতে তো হয়েছে একদম মানে। না, পুরোপুরি ভাষার ভিত্তিতে। আগে যেগুলোকে আমাদের 1950 সালে যে ভাগ হয়েছিল, সেখানে তার ডিভিশন আলাদা ছিল। সেখানে কুর্গ থেকে শুরু করে আলাদা আলাদা জায়গা ছিল, প্রিন্সলি স্টেটও কিছু কিছু ছিল। এখানে পুরো ভাষার ভিত্তিতে ভাগ হয়েছে। ও, নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং articulated the demand in 1938 for the Constituent Assembly on the basis of adult franchising? মানে কি কোন ব্যক্তি ওই 1938 সালে গণপরিষদ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মানে আমাদের যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে ভোটের দাবি তুলেছিল? ওই তো গোপালাচারী। শ্রী রাজা গোপালাচারী শিওর না কৃপলানি? এই দুটোর মধ্যে ডাউট হচ্ছে। এই রে, রাজা গোপালাচারী। সব গুলিয়ে গেল কেন? ঠিকই তো বলেছো, অ্যান্সার তোমার একদম ঠিক আছে। কি হবে অ্যান্সার? অ্যান্সার কি হলো? জওয়াহরলাল নেহরু। একদম। এই ভুলটা বারবার হয় কারণ 1938 সালে, ভালো করে মনে করো, 1938 সালের কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট কে ছিল? 1938 সালে। সুভাষচন্দ্র বোস ছিল, মনে পড়ে? হ্যাঁ আর সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র ছিল। বোস যখন ছিল সেই সময় প্রথম যে আমাদের যে এটা কি বলে ইকোনমিক পলিসি গ্রহণ করা হয়েছিল, যেটা এবং সেখানে দুজন ব্যক্তি সবচেয়ে পাওয়ারফুল ছিল, একটা হচ্ছে জওহরলাল নেহরু আর নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই তো? তারপর 39-এ আবার জিতে যাওয়ার পরে সুভাষচন্দ্র বসু তাকে সরিয়ে দেওয়া হলো। তাহলে এই সময় যে আমাদের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে নির্বাচনের দাবি কে তুলেছিল? এটা গোপালাচারী নয়, আমাদের জওহরলাল নেহরু তুলেছিল। মনে পড়েছে 1938, এই যে ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এটা জওহরলাল নেহরু তুলেছিল। নেক্সট, দ্য গেস্টারেশন পিরিয়ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কতদিন হয়েছিল, সময় লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন, অপশন ডি। আমাদের সহজ ব্যাপার, অপশন ডি। আচ্ছা, আর্টিকেল ড্যাশ ইজ ইনবিল্ট ইনস্ট্রুমেন্ট ইন দ্য কনস্টিটিউশন ফর দ্য ড্যাশ কততম অ্যামেন্ডমেন্টে? আচ্ছা, আর্টিকেল ড্যাশ মানে কোন আর্টিকেলের মাধ্যমে আমরা সংবিধান সংশোধন করতে পারি? ও হ্যাঁ 68 368, অপশন ডি। আচ্ছা, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ডিল উইথ দ্য আর্টিকেল কততম আর্টিকেলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষার সাথে ডিল করি? 48, 49, 50, আর লাস্টে এটা 51 হবে। 49 তম। 49 শিওর? 49 না 50 ডাউট হচ্ছে একটু। ডাউট হচ্ছে, হওয়া উচিত। আন্তর্জাতিক এরকম কিছু একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার কি হবে? অ্যান্সার একদম বি হবে, তাই না? ইন্টারন্যাশনাল গুলো। ইন্টারন্যাশনালটা তো আচ্ছা, সবাই শেষে ছিল, 52 থেকে ডিপিএস, 52 থেকে হ্যাঁ। আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো চলে এসেছিল, একদম শেষেরটাই ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ছিল না ডিপিএসপির মধ্যে? হ্যাঁ লাস্টের দিকে ছিল একদম লাস্টেরটা ছিল 51। আচ্ছা, দ্য ইউএসএ হ্যাজ এ ড্যাশ ফর্ম অফ গভর্নমেন্ট? ইউএসএ তে কি ধরনের গভর্নমেন্ট রয়েছে? ডিক্টোরিয়াল, মোনার্কিয়াল, প্রেসিডেন্সিয়াল না পার্লামেন্টারি? প্রেসিডেন্সিয়াল। অবশ্যই প্রেসিডেন্সিয়াল রয়েছে, এখন আমাদের ডোনাল্ড ট্রাম্প যা বলবে তাই হবে, প্রেসিডেন্সিয়াল, তাই তো। আর দুবাইতে?
দুবাই তো রাজা রয়েছে, হ্যাঁ, মানে মনার্কিয়াল। মোনার্কি। monarchical, আর হচ্ছে আমাদের নর্থ কোরিয়াতে ডিক্টেটোরিয়াল। ডিক্টেটরশিপ। একদম, নর্থ কোরিয়াতে আর চায়নাতেও কিন্তু ডিক্টেটোরিয়াল, ঠিক আছে, ডিক্টেটোরিয়াল। হ্যাঁ, ওখানেও আছে। একদম, চায়নাও ডিক্টেটোরিয়াল। দ্য হাউস অফ লর্ডস ইজ দ্য আপার চেম্বার ইন দ্য পার্লামেন্ট ইন আমেরিকা, ইউকে, রাজ্যসভা। কানাডা না জাপান? ও আচ্ছা, হাউস অফ লর্ডস হাউস সাপোর্ট। United Kingdom, ইউকে এর হয়ে থাকে। কারণ কি, আমাদের যে মানে রাজ্যসভা রয়েছে, তো ওখানে আমাদের যে ইউকে তে রয়েছে সেটাকে হাউস অফ লর্ডস বলা হয়, তাই তো? জানি তো আমরা। চিফ ইলেকশন কমিশনার এন্ড মেম্বার অফ ইলেকশন কমিশন ক্যান বি রিমুভ ফ্রম হিজ অফিস বাই, আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার এবং তাদের মেম্বারদেরকে রাষ্ট্রপতি। কে তাদের পদ থেকে সরাতে পারে? কি বলেছে? ভালো করে, রাষ্ট্রপতি সরাতে পারে। রাষ্ট্রপতি আছে। আর ভালো করে দেখো, প্রাইম মিনিস্টার বলছেন না, রাষ্ট্রপতি বলছে হতে পারে। চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট মানে আমাদের মুখ্য নির্বাচন মানে আমাদের যে প্রধান বিচারপতি। আর ডি বলেছে সেম প্রসিডিওর অ্যাজ লেড ডাউন ফর রিমুভাল অফ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের জাজদেরকে সরানোর জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয়, এবার ইলেকশন কমিশনারকে সরাতে গেলেও সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্টের জাজদেরকে সরাতে গেলে কি পদ্ধতি গ্রহণ করতে হয়? সুপ্রিম collegium, কোর্টের জাজদের সরাতে গেলে তো কলিজিয়াম নির্বাচনে হবে। কলিজিয়াম ভুল করছে, কলিজিয়াম স্পেশাল মেজরিটিতে, বোথ হাউসের, মেজরিটিতে সরাতে হয়। বোথ হাউসের 2/3 মেজরিটি, বোথ হাউসের লাগে, যেটাকে 2/3 ইমপিচমেন্ট বলা majority। হয়। কিন্তু এতে তো লাগে না ইমপিচমেন্ট, কিন্তু এতে তো ইলেকশন কমিশনে তো লাগে না। সেটাই জানতে চাইছি কি হবে। ইলেকশন কমিশন শুধু রাষ্ট্রপতি প্রেসিডেন্সি শুধু লাগে, মানে প্রেসিডেন্সি চাইলে করে দিতে পারে। তাহলে বি বলছো, ডি হবে না, তাই তো? হ্যাঁ, বি হবে। তাহলে অ্যান্সার হবে, বুঝে গেছি, ডি দিয়ে আছে। অবশ্যই ডি হবে। চিফ ইলেকশন কমিশনার কে সরাতে গেলে অবশ্যই সুপ্রিম কোর্টের জাজকে সরানোর যে পদ্ধতি মানে যে ইমপিচমেন্ট পদ্ধতি সেটা ফলো করতে হবে, বুঝে গেল? ও আচ্ছা। প্রেসিডেন্ট যাকে তাকে হঠাৎ করে চাইলে সরিয়ে দিতে পারবে না, শুধু হ্যাঁ সরাতে পারে গভর্নরকে, মনে হলো সরিয়ে দিল, বাকি কাউকে সরাতে পারবে না প্রেসিডেন্ট। এত সহজ না। প্রাইম মিনিস্টারকে চাইলেও সরাতে পারবে না যতক্ষণ না মানে ফুললি তাকে হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে মানে তাকে অনাস্থা প্রস্তাব আসছে, ততক্ষণ সরাতে পারবে না। প্রেসিডেন্ট বাবু ছোট জগন্নাথ, ইন্দিরা গান্ধী বানিয়ে দিয়েছে ছোট জগন্নাথ। দ্য টার্ম ইকুয়াল প্রোটেকশন অফ ল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল? ইকুয়াল প্রোটেকশন ল মানে মানে ইকুয়াল আইনের চোখে মানে আইন দ্বারা সমভাবে সংরক্ষিত। ও আচ্ছা আচ্ছা, আইন দ্বারা সমভাবে সংরক্ষিত। আর্টিকেল 14, 14। হ্যাঁ, 14তে আছে আর্টিকেল 14। আইন দ্বারা এতে ইউএসএ তে আছে। বুঝেছে? তাহলে ইকুয়ালিটি বিফোর ল কোথায় আছে? ভুলে গেছে? তাহলে আর্টিকেল 14তে দুটো জিনিস আছে, একটা আছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, আইন দ্বারা ওই দুটো তো আলাদা, মানে একটা ইতিবাচক আর একটা নেতিবাচক কথা বলে, দুটোই, মানে আইনের চোখে সবাই দুটোই সমান। ইতিবাচক। যেটা ইকুয়ালিটি বিফোর ল সেটা ইউকে থেকে নেওয়া হয়েছে, ডাইসির অনুশাসন থেকে। আচ্ছা আর ইকুয়াল প্রোটেকশন অফ ল ওটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে, মানে অ্যান্সার এ হবে, বুঝে গেল? আচ্ছা আচ্ছা। ইকুয়ালিটি বিফোর ল দুটোই আর্টিকেল 14। ইকুয়ালিটি বিফোর ল বললে হবে ইউকে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল বললে হবে ইউএসএ। দুটোই আর্টিকেল 14 রয়েছে দুটো। আচ্ছা, হু অ্যাপয়েন্ট সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, লোকসভার সেক্রেটারি জেনারেলকে কে অ্যাপয়েন্ট করে? সেক্রেটারি জেনারেল, দেখো প্রথম কথা
অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষমতা, ঠিক আছে, এখানের মধ্যে দুজনের আছে, একটা হচ্ছে স্পিকার আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। এছাড়া আর কারো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে। লিডার অফ রুলিং পার্টি বা ডেপুটি স্পিকার এরা কখনো অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না। সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই হবে স্পিকার। দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আমাদের যে লোকসভা আছে, লোকসভায় যতজন মেম্বার হয়, মানে স্পিকার তার সাথে সাথে যত মিনিস্টার হয় বা যত মেম্বার হয়, তাদেরকে নমিনেশন কে দেয়? সবাইকে নমিনেশন দেয় প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, মানে অ্যাপয়েন্টমেন্ট, নমিনেশন বলা ভুল, সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেয় প্রেসিডেন্ট। কিন্তু যখনই কোনো কমিটি, সেক্রেটারি জেনারেল হবে বা এর মধ্যে যদি কোনো কমিটি তৈরি হয়, লোকসভার মধ্যে বিভিন্ন কমিটি আছে, সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট দেবে স্পিকার। বোঝাতে পারলাম না? ক্লিয়ার হয়েছে? Yes, sir. হ্যাঁ হ্যাঁ ওকে, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে? দ্য স্পিকার অফ দ্য লোকসভা ক্যান অ্যাডজন দ্য হাউস, মুলতুবি করতে পারে, ডিজলভ দ্য হাউস মানে হাউসকে হচ্ছে ডিজলভ করে দিতে পারে, মানে মানে একদম অফ করে দিতে পারে, সামন দ্য হাউস মানে ডাকতে পারে, তার হচ্ছে প্রোরগ দ্য হাউস মানে, প্রোরগ মানে ইনসেন্স অফ বলবে যেটাকে, মানে জোর দিতে আর মানে ফোর্স করতে পারে কোনো কিছু। লোকসভার স্পিকার কি করতে পারে? Adjourn. স্যার প্রথমটা কি বললেন? এর জন্য মুলতুবি, মুলতুবি প্রস্তাব কে দেয়? একমাত্র লোকসভার স্পিকারই দিতে পারে, বাকিগুলো কিন্তু তার দেওয়ার ক্ষমতা নেই। ডিজলভ, হাউসকে ডিজলভ করার ক্ষমতা স্পিকারের নেই, কিন্তু সেটা হয় টাইমে ডিজলভ হয়ে যাবে, অথবা মানে 5 বছরে এসে ডিজলভ হয়ে যাবে, অথবা যদি মেম্বাররা পদত্যাগ করে তাহলে হয়ে যাবে। সামন দ্য হাউস মানে মানে আমাদের যে লোকসভাকে আহ্বান সবসময় প্রেসিডেন্ট করে, আর প্রোরগ দ্য হাউস এটাও কিন্তু প্রেসিডেন্টই করে, ঠিক আছে। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং স্যার মুলতুবি মানে কি? অ্যাডজন, ADJOURN, অ্যাডজন প্রথমেরটা, এটাই হচ্ছে না মুলতুবি। বলছি এর মানটা কি? বাংলা মানটা বুঝতে ও পারছি না। মুলতুবি মানে এই দেখো হয়তো চিৎকার টব্য করছে, হঠাৎ করে বললে ঠিক আছে আজকের মতো এতটাই থাক, দিয়ে বন্ধ করে দিল, সেটাকে ও বলে আচ্ছা, মুলতুবি। হ্যাঁ, ও, মুলতুবি বন্ধ করে দিল তাই তো? বন্ধ করে দিল, আজকের মতো এখানেই শেষ। আচ্ছা, which among the following qualification is not essential for a person to become vice president of India? কোনটা দরকার নেই? প্রথমটাই হবে মনে হচ্ছে, গ্র্যাজুয়েশনের দরকার নেই তো। গ্র্যাজুয়েশনের দরকার নেই, সে মানে পড়ালেখা না হলে হবে। পড়ালেখা না জানলেও হবে, আঙ্গুঠা ছাপ হলেও হবে, ভারতের নাগরিক হতে হবে, 35 বছর হতে হবে, আর হচ্ছে রাজ্যসভার মেম্বার হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। আচ্ছা, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট ইজ কোয়াসি ফেডারেল প্রসিডিওর, কোয়াসি জুডিশিয়াল প্রসিডিওর, পার্লামেন্টারি প্রসিডিওর না মিলিটারি প্রসিডিওর? ইমপিচমেন্ট বা পদচ্যুতি যে করা হয়, প্রেসিডেন্টের যে পদচ্যুতি করা পার্লামেন্টারি হয়, করতে দেবে। হ্যাঁ এটা হচ্ছে পার্লামেন্টারি প্রসিডিওর, কারণ পার্লামেন্টের থেকেই আলোচনা 2/3 মেজরিটি নিয়ে করা হয়, আর এটা অবশ্যই একটা পার্লামেন্টারি প্রসিডিওর। অ্যান্সার দিয়েছে, হ্যাঁ, কি বলছো? এটা অ্যান্সার দিয়েছে একটু হচ্ছে। না না, এটা কোয়াসি, ও কোয়াসি জুডিশিয়াল প্রসিডিওর, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, না না এটা ভুল দেওয়া আছে। ও না না না, ঠিক আছে ঠিক আছে, কেন বলো তো? তো ঠিকই আছে, এটা প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কোয়াসি জুডিশিয়াল প্রসিডিওর কেন বলছে? পার্লামেন্টারি প্রসিডিওর হলে যে পার্লামেন্টের মধ্যে যে কাজগুলো হয়, বিল তৈরি করা, ঠিক আছে, এই কথাটাকে বলা হচ্ছে পার্লামেন্টারি প্রসিডিওর। কিন্তু ইমপিচমেন্ট করতে গেলে কি হয়? রাষ্ট্রপতির হচ্ছে যে ইমপিচমেন্টের জন্য লোকসভা রাজ্যসভার 2/3 মেজরিটি, ঠিক আছে, এবং মানে এক কথায়, এবং তার যদি তারপরে তাকে পদত্যাগ করতে হয়, সেটা পার্লামেন্টারি প্রসিডিওরের মধ্যে পড়বে না। পার্লামেন্টারি প্রসিডিওর মানে পার্লামেন্টের মধ্যে যে কাজগুলো হয় সেই প্রসিডিওরের কথা বলা হচ্ছে। কি বললাম, বোঝা গেল? এই জন্য এটা কোয়াসি জুডিশিয়াল না, এটা ঠিকই আছে। ইমপিচমেন্ট তোমার পার্লামেন্টারি প্রসিডিওরের মধ্যে পড়ে না। কোয়াসি মানে কি আধা? আধা 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 জুডিশিয়াল প্রসিডিওর। কোয়াসি ফেডারাল হয়, মানে
জুডিশিয়ালের মতো, মানে সম যেটাকে বলা হয়, কোয়াসি ফেডারাল মানে ফেডারালের মতো, কোয়াসি জুডিশিয়াল মানে জুডিশিয়ালের মতো প্রসিডিউর। কি হলো, বোঝা গেল? আচ্ছা। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট ইজ কন্ডাক্টেড ইন, কোথায় হয়? সুপ্রিম কোর্টে, পার্লামেন্টে, রাষ্ট্রপতি ভবনে, না দিল্লি হাইকোর্টে? ইমপিচমেন্ট পার্লামেন্টে হয়, হুম, কন্ডাক্ট অবশ্যই করা হয় পার্লামেন্ট। অবশ্যই। আর কোথায় হবে? পার্লামেন্টে হবে না তো কোথায় হবে? প্রেসিডেন্টের ঘরে হবে? রাষ্ট্রপতি ভবনে হবে? অবশ্যই পার্লামেন্ট, আমাদের হচ্ছে পার্লামেন্টে হবে। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাডজর্ন দ্য কাউন্সিল অফ স্টেট? মানে মুলতুবি করতে পারে, যে কার ক্ষমতা আছে কাউন্সিল অফ স্টেট এগুলোকে অ্যাডজর্ন করা? কাউন্সিল অফ স্টেট মানে যে রাজ্যসভার কথা বলে। রাজ্যসভা, তার মানে হবে ওই ভাইস প্রেসিডেন্ট, তো তার মানে তাহলে অপশনে কি চেয়ারম্যান অফ কাউন্সিল অফ একদম, স্টেট। চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেটস মানে রাজ্যসভার যে চেয়ারম্যান হয়, মানে ভাইস প্রেসিডেন্ট। অপশন সি। ভেরি গুড। The right to initiate amendments of the constitution rests with the constitution কে amendment করতে হয়। আচ্ছা, right to initiate amendment of the constitution rests with the কিসের সাথে? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে কিসের সাথে? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে মানে কাকে কাকে লাগে আর কি। ও আচ্ছা আচ্ছা। স্টেট লেজিসলেচার মানে রাজ্য বিধানসভা, ইউনিয়ন পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভা, অপশন সি বোথ এ এন্ড বি। বি লাগে। শুধু বি Only। হলে হয়ে যায়, ইউনিয়ন পার্লামেন্ট হলে। রাজ্য লাগবে না। রাজ্য লাগে না, রাজ্য কিছু কিছু ক্ষেত্রে লাগে, যে আমাদের যে যেমন মানে মৌলিক কাঠামো পরিবর্তন করতে গেলে তখন রাজ্যের লাগে, ঠিক আছে, না হলে লাগে না, ঠিক আছে। মানি বিল হলে শুধু লোকসভা, আর এমনি অ্যামেন্ডমেন্ট বিল হলে লোকসভা রাজ্যসভা মানে পার্লামেন্ট। অপশন বি। আচ্ছা, এ গভর্নমেন্ট ইজ লায়েবল টু বি ট্রান্সফার ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, মানে একটা গভর্নর যে রয়েছে তাকে হচ্ছে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রান্সফার করা যায়। ট্রু ফলস? যাই তো, ট্রু যাই। ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, ট্রু ডিউরিং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি? না যাই, এমনি যাই তো, নর্মালি। নর্মালি করা যায়, অপশন এ হবে। যখনই মনে হবে তাকে পাঠিয়ে দেবে, যা চলে যাও, ঠিক আছে, কোনো কিছুর দরকার নেই, এমনি পাঠিয়ে দেবে ঘর। অল প্রসিডিংস ইন দ্য সুপ্রিম কোর্ট ইন এভরি হাই কোর্ট উইল বি ইন, মানে সুপ্রিম কোর্টে যে কাজ হয়, হিন্দি ইংলিশ না ইংলিশ? English. ভালো করে দেখো, হিন্দি ইংলিশ না হিন্দি অ্যান্ড ইংলিশ, না হিন্দি অর ইংলিশ? হিন্দি অ্যান্ড ইংলিশ তো, মানে দুটোতেই তো হয়। কি মনে হচ্ছে? ভালো কোশ্চেন, সি হবে মনে হচ্ছে। জেনে রাখো, অপশন বি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার পরিবর্তনের এই জন্যই প্রয়োজনীয়তা রয়েছে। যারা ইংরেজি জানে না তারা কোর্টে গিয়ে কিছুই করতে পারবে না, কারণ কোর্টের সমস্ত প্রসিডিওর সব থাকবে ইংলিশে। তুমি কোর্টে গিয়ে যদি বলো আমি বাংলায় বলবো, হবে না। হিন্দিতে বলবো, হবে না, ঠিক আছে। সে ভাষাগত সমস্যা এই দিক একদম থেকে। মারাত্মক সমস্যা, এই জন্য কোর্টে অনেকে এটা নিয়ে বলতে যায় যে আপনি হচ্ছে আমার ভাষা নিয়ে প্রবলেমটা কি, আপনি ট্রান্সলেটার আছে। এবার দেখো বিচারক মানে বুঝতে পারছো, সে ভাই যা বলবে তাই হবে, কিছু করার নেই, ঠিক আছে। পার্লামেন্টে তুমি তোমার যে কোনো ভাষায় বলতে পারো, কিন্তু সুপ্রিম কোর্ট মানে কোর্টে গিয়ে তোমাকে ইংলিশেই বলতে হবে। তারা বলবে আমি জানি না, ইংলিশ ছাড়া আমি কিছু জানি না, ঠিক আছে। খুব সমস্যা, বিচার ব্যবস্থার মানে মানে রিফর্মের খুব মানে খুব প্রয়োজন। সেই জন্য কলিজিয়ামটা বাদ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিচারকরা আর করতে দিচ্ছে না, কারণ যদি করে দেয় তাহলে বিচারকদের অবস্থা একটু খারাপ হয়ে যাবে, তাদের মধ্যে যে করাপশন সেগুলো তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, দ্য ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ওয়াজ হেডেড বাই, প্রথম যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন হয়েছিল তার হেড কে ছিল? রাজকুমার অমৃতা কর, যোগেন্দ্রনাথ মন্ডল, কাকাভাই কেলকার, না এম.এইচ. বেক? কেলকার কমিটি ছিল, যোগনাথ মন্ডল হচ্ছে মন্ডল কমিটি ছিল, মন্ডল কমিশন ছিল, আর অমৃতা কর তো আছে। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য প্রথম কোন কমিশন? ব্যাকওয়ার্ড ক্লাস মনে নেই?
এত আন্দোলন হলো এটা নিয়ে 1989-এ যখন কার্যকরী করা হলো, 81-তে হয়ে গেছিল, 9 বছর পরে এটাকে কার্যকর করা হলো। তারপর থেকে ওবিসি রিজার্ভেশন এলো সেখান থেকে। মনে নেই। এটা হচ্ছে কেলকার, ঠিক আছে। প্রথম যে ব্যাকওয়ার্ড কমিশন ছিল কেলকার কমিশন ছিল, আর যেটা হচ্ছে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার ছিল সেটা হচ্ছে মন্ডল কমিশনের, ঠিক আছে। প্রথম যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সেটা কেলকার কমিটির সুপারিশ ছিল, তারপরে মন্ডল। আচ্ছা, দ্য ফার্স্ট স্টেট অফ ইসরায়েল, আচ্ছা, ইসরায়েল কেম ইন, দ্য স্টেট অফ ইসরায়েল কেম ইন টু বিং, আচ্ছা ওকে দিয়েছে কোশ্চেন। এটা আবার এখানে কেন কোশ্চেন দিয়েছে? 1948, যাই হোক সেটা কথা নয়, কিন্তু এখানে কেন দিল? আচ্ছা ভালো কথা ছাড়ো। আচ্ছা, besides Punjab, which other state has been under president's rule 9 times after its formation? পাঞ্জাব ছাড়া আর কোথায় 9 বার রাষ্ট্রপতি শাসন হয়েছে? তামিলনাড়ুতে হতে পারে। তামিলনাড়ু? কোথায়? কেরালা। আচ্ছা, একদম, কেরালায় প্রচুর বার রাষ্ট্রপতি শাসন হয়েছে, 9 বার। পাঞ্জাব আর কেরালা। The governor of the state receives a bill passed by the legislative assembly of the state for resettlement of citizens in the state affecting the general laws of the citizen of India. Which of the following causes will be most appropriate for the governor take an agent to the center? আচ্ছা, মানে বুঝতে পেরেছো না পারোনি? স্যার বলে দিন ভালো করে। আচ্ছা, দ্য গভর্নর, রাজ্যপাল, একটা রাজ্যের রাজ্যপাল একটা বিল পাস করেছে, রিসিভস এ বিল, একটা বিল পেয়েছে, বাই দ্য লেজিসলেচার অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, মানে রাজ্যের যে আইনসভা বিধানসভা আছে সেখান থেকে পাস করা একটা বিল গভর্নরের কাছে পৌঁছেছে, ফর রিসেটেলমেন্ট অফ সিটিজেন্স ইন দ্য স্টেট অ্যাফেক্টিং দ্য জেনারেল ল অফ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। মানে একটু বুঝিয়ে দিই, সাপোজ ধরো মমতা ব্যানার্জির সরকার, ঠিক আছে, মমতা ব্যানার্জি কি করেছে, যে বাংলাদেশ থেকে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য একটা বিল মানে তাদের যে আইনসভা আছে বিধানসভা সেখানে দিয়েছে, আর সেখানে তো তারই লোক আছে, তারা পাস করে ফেলেছে। এবার যতক্ষণ গভর্নর অ্যাপ্রুভ করবে সেটা তো হবে না, নাগরিকত্ব সংক্রান্ত বলে দিল যে বাংলাদেশ থেকে যারা এসেছে তাদেরকে 2 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তারা যদি শুধুমাত্র আমাদের হচ্ছে তৃণমূল পার্টি জয়েন করে, ঠিক আছে। এরকম একটা বিল করলো, পাস করলো, গভর্নরের কাছে দিয়ে দিল, পাস হয়ে গেছে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোইং কোর্সেস উড be the most appropriate for the governor to take as a agent of the center? মানে গভর্নর সেই বিলে কি করতে পারে, মানে কেন্দ্রের একজন এজেন্ট হিসেবে গভর্নর সেই বিলে কি কাজটা করতে পারে বা কি কাজটা তার করাটা উচিত, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। বি হবে। তাকে ফেরত পাঠাতে দেওয়া উচিত আচ্ছা, give বিলটাকে। assent to the bill, সম্মতি দিয়ে দিল। রিজেক্ট, রেফার্ড দ্য বিল টু দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে রেফার করে দিতে পারে। কেপ দ্য বিল পেন্ডিং, পেন্ডিং হিসাবে রেখে দিতে পারে। এক্সারসাইজ দিস ভেটো পাওয়ার টু দ্য বিল, মানে বিলের উপরে ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারে। ভেটো পাওয়ার মানে বললো যে আমি ভেটো পাওয়ার, ভেটো পাওয়ার মানে ওই যে নিষেধ করা, হ্যাঁ নিষেধ করতে পারে, পকেট ভেটো। রেখে দেবে নিজের কাছে। হ্যাঁ, হ্যাঁ কিপ ইন দ্য বিল পেন্ডিং মানেও ব্যাপারটা ওই রকমই, সেই ব্যাপার। এখানে কি করবে, হ্যাঁ, তো ভেটোটা করবে না, আই থিঙ্ক তাকে ফেরতই পাঠাতে দেবে। এটা অ্যাকচুয়াল কাজ হচ্ছে বি প্রেসিডেন্টের হবে, কাছে refer প্রেসিডেন্টের কাছে ওটা রেফার কারণ করবে। কারণ এটা হচ্ছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, মানে এটা হচ্ছে সেন্ট্রাল যে আমাদের ইউনিয়ন লিস্টের বিষয়, সেখানে রাজ্যের ও কোনো কাজ করার ক্ষমতা নেই, ব্যাপারটা বোঝা গেছে। সে কি করলো, এটা পুরো হ্যাঁ, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, কারণ এটা তো রাজ্যের ম্যাটার নয়, এটা কেন্দ্রের ম্যাটার, তাহলে এটা কেন্দ্রের প্রেসিডেন্টের ম্যাটার কাছে করেছে। পাঠিয়ে দেবে, বুঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। ইন্টারন্যাশনাল লিগাল প্রবলেম অফ দ্য ইউনাইটেড নেশন সেটেলড বাই দ্য ইউনাইটেড নেশনের যে লিগাল প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো কোনটা, মানে জেনারেল, মানে ইউনাইটেড নেশনের কোন কাউন্সিল বা কোথায় এটা সলভ করা হয় লিগাল প্রবলেমগুলো? জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, না ট্রাস্টশিপ কাউন্সিল, জাতিসংঘের? আরে কোথায় হবে, জাস্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেই তো হবে ইন্টারন্যাশনাল লিগাল প্রবলেম।
তাহলে এটা ছাড়া আচ্ছা। দ্য হেগ যেখানে আছে, নেদারল্যান্ডসের দ্য হেগ, সেখানে আছে। আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 রিসিভ দ্য রয়্যাল এসেন্ট, রাজকীয় সম্মতি পেয়েছিল এটা 18। 18 জুলাই 1947, অপশন এ। আচ্ছা, নো ট্যাক্সেস ক্যান বি লেভিড অন এক্সপেন্ডিচার ইনকিউরড উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ, কোনো রকমের ট্যাক্স আমরা মানে চাপাতে যাবে না, ক্যান বি লেভিড অন এক্সপেন্ডিচার ইনকিউরড দ্য অ্যাপ্রুভাল অফ, কোনো রকমের যে খরচের ওপরে কোনো রকমের ট্যাক্স আরোপ করা যাবে না যতক্ষণ না সেটা অ্যাপ্রুভ করছে পার্লামেন্ট, বা না ইউনাইটেড কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রিসভা, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, না প্রধানমন্ত্রী। ট্যাক্স রিলেটেড। ট্যাক্স লেভিড অন দ্য এক্সপেন্ডিচার, খরচের উপরে যে বিভিন্ন ট্যাক্স বসানো হয় সেটাকে ইনকিউরড। ট্যাক্স বসাই তো প্রাইম মিনিস্টার বসাই তো। এ বাবা, পার্লামেন্ট ছাড়া হয়? আমাদের যে বিভিন্ন বিল, মানি বিল না, যে কোনো ট্যাক্স সংক্রান্ত যা বসাতে যাবে কোনো এক্সপেন্ডিচারের উপরে, সেটা পার্লামেন্ট না অ্যাপ্রুভ দিলে হবে? আমাদের যে ইনকাম ট্যাক্স কে ডিসাইড করে দেবে? প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার না নির্মলা সীতারামন? কেউই নয়, পার্লামেন্টে মানি বিল পেশ হবে, সেখান থেকে হবে। ব্যাপারটা বোঝা গেল না? গেল না? The Indian National Congress accepted the cabinet mission proposal for the Indian INC accepted the cabinet mission proposal for a constitution making body, na interim government, na formation of Union of India, na formation of provincial government. হয়েছিল তো, ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল তো, মনে আছে? অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ। ক্যাবিনেট মিশন 1946 সালে এসেছিল, তার ফলে কি হলো? কি হবে অ্যান্সার? কি দিয়েছে? এটা না এটা? The Indian National Congress accepted the cabinet mission's plan proposal for এটা দেখো দুটোই উত্তর হবে, কারণ ইন্টারিম গভর্নমেন্টও হওয়া উচিত, আর কনস্টিটিউশন মেকিং বডি মানে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে দুটোর মধ্যেই হতে পারে। এটা ডাউটফুল প্রশ্ন। অ্যাকসেপ্টেড ক্যাবিনেট মিশন প্রপোজাল ফর, এটা দেখো বি করা উচিত, অপশন এ দিচ্ছি, বাট বি করা উচিত। আচ্ছা, অ্যামং মডার্ন কনস্টিটিউশনস টু আর ফ্লেক্সিবল, দে আর দোজ অফ, কোন দেশের কনস্টিটিউশন খুব ফ্লেক্সিবল? ইউকে সুইজারল্যান্ড, ইউএস আর জাপান, ইউকে নিউজিল্যান্ড, না ইন্ডিয়া আর ইউকে? মানে কোন দেশের কনস্টিটিউশন ফ্লেক্সিবল মানে সহজেই পরিবর্তন করা যায়, সেই কথা বলছি। যেটা তো হবে। কি হবে? ইন্ডিয়া আর ইউকে তো আছে। আচ্ছা, ইউকে তো অবশ্যই হবে। ইউকে এর সাথে কোন দেশের? নিউজিল্যান্ড। ইন্ডিয়ার হয় পাগল? ইন্ডিয়ার কিছু কিছু জায়গা একদমই পরিবর্তন করা যায় না, কিছু কিছু জায়গা সহজেই যায়, কিছু কিছু একটু জটিল। ইন্ডিয়ার কি ফ্লেক্সিবল আছে? দুটোই যায়, হ্যাঁ। তাহলে ইউকের ফ্লেক্সিবল, কারণ ওদের দুটোই। কনস্টিটিউশন নেই। নিউজিল্যান্ডেরও ফ্লেক্সিবল, ইন্ডিয়া কখনো নয়। জানে দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ক্যাগ, প্রথম ক্যাগ কে হয়েছিল? নরহরি রাও। নরহরি রাও, একদম। সিডি দেশমুখ প্রথম আরবিআর গভর্নর ছিল। জন মাথাই রেলওয়ে মিনিস্টার ছিল, তাই তো? রেলওয়ে মিনিস্টার। আচ্ছা, আর্টিকেল 19 of the constitution gives Indian citizen to freedom for reside and settle in any part of India. This freedom is subject to various restriction in the state of, কোন রাজ্যের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন ছিল? অপশন ছাড়াই বলে দিবে। অবশ্যই আর্টিকেল 370 না? 370-এর কারণে জম্মু কাশ্মীর ছাড়া তো সমস্ত জায়গার উপরেই
সিটিজেনদের তুমি যেখানে গিয়ে থাকতে পারো সব কিছু, কিন্তু জম্মু কাশ্মীর ছাড়া। আর্টিকেল 370 কি না কাশ্মীরের ডেমোগ্রাফি পাল্টে যাবে, পাল্টায়নি বলে আজকে সব টেররিস্ট হয়েছে ওখানে। জম্মু কাশ্মীর। বার্মা ওয়াজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া। বার্মা মানে মায়ানমার কবে ইন্ডিয়া থেকে সেপারেট হয়েছিল? ওই তো 35-এ যখন আরবিআই গঠিত হ্যাঁ, হয়েছে। 1935-এ যখন আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয় তখন মায়ানমার আমাদের কাছ থেকে সেপারেট হয়ে গেছিল 1935। আচ্ছা, এটা তো সহজ। কলকাতা থেকে দিল্লি ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল কবে? 11-তে। 1911 দিল্লি দরবার হয়েছিল, ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জ টু, তাই তো, তার সময় দিল্লি দরবার হয় যেখান থেকে ক্যাপিটাল ট্রান্সফার হয় 1911। অপশন ডি। দ্য রাজ্যসভা ওয়াজ ফার্স্ট কনস্টিটিউটেড অন। রাজ্যসভা তৈরি হয়েছিল প্রথম কবে? 3-4-52, 13-5-1952, 1-1-53, 2-4-54। তো পারবে না, 3-4-1952-তে প্রথম রাজ্যসভা গঠন হয়েছিল। এটা পারাটা চাপের ব্যাপার। আচ্ছা, আন্ডার দ্য অরিজিনাল কনস্টিটিউশন দ্য স্টেটস ওয়াজ ক্লাসিফাইড ইনটু কতগুলো ক্যাটাগরিতে রাজ্যগুলো ভাগ ছিল অরিজিনাল কনস্টিটিউশন? কি বলেছে অরিজিনাল কনস্টিটিউশনে? রাজ্যগুলো ক ভাগে ভাগ করা ছিল? ও 4 ভাগে। 4 ভাগে, তাই তো। তাহলে কি কি চারটা বলো, কি কি চারটা বলো, ভুলে গেছো, মনে ও নেই? না, ভুল, আমি ভুল, আমি ভুলে 3টে ভাগ গেছি, ছিল, মনে নেই। কি কি ছিল? একটা ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ, একটা ছিল দেশীয় রাজ্য, আর একটা ছিল প্রশাসনিক অঞ্চল। মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, তারপরে 1905-এ এসে 4টে ভাগে ভাগ করা হলো। 1950 এসে 4টে ভাগে ভাগ হলো। তারপর হ্যাঁ, ওইটা আমার কথা মনে পড়তো, ওইটা 1950 আমি 56-তে এসে রাজ্যভিত্তিক ভাগ হলো, তাই তো। দ্য লেট মিসেস বিজয়লক্ষ্মী পণ্ডিত ওয়াজ দ্য ফার্স্ট। বিজয়লক্ষ্মী পণ্ডিত এ ছিল ওই আহ, এ ছিল কি বলে যেন, বাইরে বিদেশ যা প্রথমে ছিল। এটা আহ, বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইউনাইটেড হ্যাঁ হ্যাঁ। নেশনের জেনারেল অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট, না উমেন ক্যাবিনেট মিনিস্টার অফ স্টেট, প্রথম মন্ত্রী, না প্রথম অ্যাম্বাসেডার, ওমেন অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া ফরেন কান্ট্রি, প্রথম বিদেশি মানে দূত। হ্যাঁ, এটা সি 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 কি হবে? একদম, এটাই ব্যাপার। বিজয় পণ্ডিত আমরা পড়েছিলাম না জিকে পড়ার সময়, প্রথম হ্যাঁ, ইন্ডিয়ান, পড়েছি এটা। এটা পড়েছিলাম, প্রথম ক্যাবিনেট মন্ত্রী হ্যাঁ, ছিল, এটাও ছিল। আর তুমি ওমেন অ্যাম্বাসেডার তো ঠিকই বলেছো। তাহলে আচ্ছা, চারটে হবে না, সবগুলো হবে না? অল দ্য থ্রি আর হ্যাঁ সবগুলো। সব তিনটেই তো বিজয়লক্ষ্মী পণ্ডিতের না? হুম, আচ্ছা, ইউনিয়ন পার্লামেন্ট ইজ, মানে আমাদের যে পার্লামেন্ট সেটা হচ্ছে সুপ্রিম ল মেকিং বডি অফ ইন্ডিয়া, না দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, না দ্য ফোরাম হোয়ার ডেমোক্রেসি ইজ সিন ইন অ্যাকশন, না অল অফ দ্য অ্যাবভ? ফোরাম হয় ওইটাকে। কোনটা হবে? সবগুলো হবে। সি এরটা কি বলতে চাইছে? দ্য ফোরাম মানে একটা জায়গা যেখানে ডেমোক্রেসিকে, মানে ডেমোক্রেসি সিন অ্যাকশন, যেখানে মানে আমাদের যে ডেমোক্রেসি গণতন্ত্র যে কাজ করতে পারে সেটা দেখানো যায়, মানে হাতে নাতে গণতন্ত্র দেখা যায় আর কি, সেটা বলছি। তো ঠিকই তো আছে, সবগুলো ঠিক নেই? আমাদের সুপ্রিম ল মেকিং বডি তো, ওখানেই তো আইন তৈরি হয়। হাউস অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল তো, মানে লোকসভায় পার্লামেন্টে আমাদের যে জনগণের প্রতিনিধিরা যায় তো। আর যেখানে ডেমোক্রেসি সিন অ্যাকশন, এখানে আমাদের জনগণের ভোটের জোর কতটা সেটাই তো দেখানো যায়, তাই না? অল অফ দ্য অ্যাবভ হবে তো, সিম্পলি হয়ে যাবে। দেয়ার ইজ নো এজ লিমিট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া।
হ্যাঁ, ট্রু। কোনো এজ লিমিট নেই, তাই তো? ট্রু ফর পার্টলি টু ট্রু ডিউরিং অ্যান এমার্জেন্সি। অ্যাটর্নি জেনারেল বা অ্যাডভোকেট জেনারেলের কোনো এজ লিমিট নেই অ্যাপয়েন্টমেন্ট। কি মনে হচ্ছে, ঠিক করে বলো, ট্রু না ফলস? অ্যাটর্নি জেনারেল তো যতদিন ইচ্ছা রাখতে পারে, মানে এ মানে প্রেসিডেন্ট যতদিন চাইবে ততদিন রাখতে পারে, এরকম কোনো এ নেই। আর যখন ইচ্ছা বারও করে দিতে পারে। তাহলে কি হবে উত্তর? ফলস, তাই তো? এই লিমিট নেই। ফলস তো নাকি? তাহলে না, সরি, ট্রু হবে, মানে তুমি যেটা বলছো ট্রু। তারা এবার পালিয়ে গেল কেন হঠাৎ? হ্যাঁ, দেয়ার ইজ নো এজ লিমিট, তাহলে অবভিয়াসলি ট্রু। যে কোনো বয়সে অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করা যেতে পারে, অবশ্যই ট্রু। অপশন এ। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অ্যাবাউট স্টেট গভর্নর ইজ ট্রু? রাজ্যের যে গভর্নর, রাজ্যপাল সংক্রান্ত কোনটা ঠিক? ইলেক্টেড বাই দ্য মেথড অফ পার্লামেন্ট, পার্লামেন্ট থেকে ইলেক্ট করে পাঠানো হয়। ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ স্টেট লেজিসলেচার, রাজ্য থেকে নির্বাচন করে পাঠানো হয়। নমিনেটেড বাই দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, মুখ্যমন্ত্রী যাকে নমিনেট করে তাকে। দে আর ইনস্ট্রুমেন্ট অফ কন্ট্রোল অফ দ্য সেন্টার ওভার দ্য স্টেট, মানে কেন্দ্র থেকে রাজ্যকে কন্ট্রোল করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে তাকে, মানে সে একটা ইনস্ট্রুমেন্ট আর কি, মানে সে একটা, ডি হবে। একদম, কেন্দ্র রাজ্যকে কন্ট্রোল করার জন্য গভর্নরকে পাঠায়। অপশন ডি। সি যদি হতো তাহলে তো সমস্যা লেগে যেত, বুঝতে পারছো তো? সব বিলে পাস করে সাইন করে দেবে, যা তা উল্টো পাল্টা বিলে মারপিট লেগে যাবে গো। ডিউরিং দ্য পিরিয়ড অফ এমার্জেন্সি, ওরে বাবা ধর, ইউপিএসসি এমসিকিউ হচ্ছে। ডিউরিং দ্য পিরিয়ড অফ এমার্জেন্সি দ্য সিক্স ফ্রিডম গ্যারেন্টেড বাই আর্টিকেল ড্যাশ আর অটোমেটিক্যালি সাসপেন্ডেড। কোন আর্টিকেল? 19 নম্বর আর্টিকেল আছে ফ্রিডম। আমাদের অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায়। রাইট টু স্পিচ, সংবাদ করার অধিকার, সব 19 সাসপেন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি, বেশি কথা বলা যাবে না তখন। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 and the Government of India Act 1935 with all amendments are repealed by dash of the কোন আর্টিকেলের মাধ্যমে? The Indian Independence Act and the Government of India Act 1935 with all amendments were repealed by the article dash of the constitution. কোন আর্টিকেলের মাধ্যমে সব এই সব অ্যামেন্ডমেন্ট যেগুলো আগে হয়েছিল ব্রিটিশদের সব উড়িয়ে দেওয়া হয়েছে? 93, 94, 95, 90। খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অ্যান্সার হবে সব উড়িয়ে দেওয়া হয়েছিল। 395। আছে কি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কি আছে না? ইন্ডিয়ান না, নেই। আছে, তাহলে এটা 395 এর মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে এদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ইন দ্য ইউএস দেয়ার ইজ অর আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে আমেরিকাতে? একটা, দুটা, তিনটা না চারটা? এখন বলতে গেলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিল তো বর্তমানে। তাহলে একটাই, ঠিক আছে। একটা। নর্মালি নো পারসন ক্যান বি হেল্ড আন্ডার, normally no person can be held under preventive detention for more than dash month. কাউকে ওই প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে তুমি আতঙ্কবাদী সন্দেহ করে তোমাকে অ্যারেস্ট করলো, ঠিক আছে, কোনো রকমের উকিল দিল না বা কিছু দিল না, সেই হিসাবে তোমাকে কত দিন রাখতে পারে ম্যাক্সিমাম? 2 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস? তোমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে কোনো রকমের কোর্টে টোটে পেশ করবে না, কতদিন ধরে বেদম পিটতে পারে? অ্যান্সার হবে 3 মাস, 90 দিন, ঠিক আছে। 90 দিন পরে তাকে কোর্টে পেশ করতে হবে। দ্য টার্ম ইকুয়ালিটি বিফোর ল, একটু আগেই বলে দিয়েছি, বলো। বললাম তো আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল।
আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, তোমাদের ইকুয়ালিটি বিফোর ল কোথা থেকে? আর ইকুয়ালিটি বিফোর ল বললাম তো ব্রিটেন থেকে না, হ্যাঁ ইকুয়াল প্রোটেকশন অফ ল সেটা ইউএসএ থেকে বললাম না। ইউএসএ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই গ্রেট ব্রিটেন ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। আচ্ছা, দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে? মানে মেনলি প্রথম উপরাষ্ট্রপতি কে? হ্যাঁ উপরাষ্ট্রপতি কে? ইয়ে রাধাকৃষ্ণন। ডক্টর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, একদম কোনো অসুবিধা নেই। দ্য ফান্ডামেন্টাল রাইটস হুইচ আর সাবজেক্টেড টু সেভারাল অ্যামেন্ডমেন্ট ইজ দ্য রাইট টু, কোনটা সবচেয়ে বেশি অ্যামেন্ডমেন্ট হয়েছে? রাইট টু ফ্রিডম, ইকুয়ালিটি, প্রপার্টি না এগেইনস্ট এক্সপ্লয়টেশন? ফান্ডামেন্টাল রাইটে প্রপার্টিটাই তো অ্যামেন্ডমেন্ট হয়েছে। কোন ফান্ডামেন্টাল রাইটটা সবচেয়ে বেশি অ্যামেন্ডমেন্ট হয়েছে? কোন ফান্ডামেন্টাল রাইটটা সবচেয়ে বেশি অ্যামেন্ডমেন্ট হয়েছে? সবচেয়ে বেশি বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। আরে প্রপার্টিটা হলো তো, সেই জন্য তো রেগে গিয়ে ওটাকেই বাদ দিল না। রাইট টু প্রপার্টি ওটা নিয়েই তো বারবার হলো, কেশবানন্দ ভারতী মামলা থেকে শুরু করে তারপরে যত অ্যামেন্ডমেন্ট প্রথম থেকে সব তো ওর উপরেই হলো। সেই জন্য তো শেষে মোরারজি দেশাইয়ের সময় 78-এ পুরো বাদ দিয়ে দিল। এবার কত কেস করবি কর, তাই না? এগুলো তো আগে 7টা ছিল, মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে, 30 নম্বর এতে বাদ দিচ্ছে। The Uttar Pradesh government has accorded the second official language status to the state to dash in the states. রাজ্যে কোন সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কোন ল্যাঙ্গুয়েজটাকে স্বীকৃতি দিয়েছে? ইংলিশ, সংস্কৃত, মাইথিলি, উর্দু? সংস্কৃতি হবে। উর্দু। একদম, এটাই ব্যাপার, বিশ্বসাইন। এটাই ব্যাপার। কেন ব্যাপার? কারণ উত্তরপ্রদেশে বহু জায়গা আছে, উত্তরপ্রদেশে ডেমোগ্রাফিতে প্রচুর মুসলিম আছে এবং সেখানে বেশিরভাগ বহু জায়গাতে উর্দু চলে, সেই জন্য সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে উর্দু করা হয়েছে। এটা ভুল কথা যে মানে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট অ্যান্টি মুসলিম কাজ করছে। যদি হতো তাহলে হচ্ছে উত্তরপ্রদেশে এত ভোট মানে এত জনপ্রিয়তা এ থাকতো না, যোগী আদিত্যনাথে থাকতো না, ঠিক আছে? এবং যোগীজি আর থাকতো না। আচ্ছা, ইলেকশনস টু ইলেক্ট ড্যাশ আর নট কন্ট্রোল বাই দ্য ইলেকশন কমিশন। তাদেরকে ইলেকশন কমিশন কন্ট্রোল করে না বা করতে পারে না? মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মেম্বার অফ লোকাল বডিজ? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মেম্বার অফ লোকাল বডিজ। কি মনে লোকাল হয়? বডিজ তো আলাদা তৈরি হয়, মানে আলাদা আছে নির্বাচনের আচ্ছা, জন্য। পার্লামেন্টের যারা মেম্বার হয় তাদের ইলেকশন প্রেসিডেন্ট ইলেকশন কমিশন কন্ট্রোল করে তো নাকি? হ্যাঁ করে। পার্লামেন্টের আর স্টেট মেম্বাররা তো। লেজিসলেচারের করে, মানে লোকসভা বিধানসভা নির্বাচন ইলেকশন কমিশন করে। হ্যাঁ সেটাও রাষ্ট্রপতির যে নির্বাচন সেটা কি সেটাও ইলেকশন করে। কমিশন করে? হ্যাঁ ইলেকশন কমিশনই করে রাষ্ট্রপতি আচ্ছা, নির্বাচন। লোকাল বডিজ যেগুলো হয় সেগুলো কে করে তাহলে? ওর জন্য আলাদা আলাদা লোকাল বডি থাকে, মানে স্টেটের লোকাল একদম, ভেরি গুড। সেগুলো হচ্ছে স্টেটের লোকাল বডি থাকে, তারা এটা করে থাকে। অপশন ডি, ভেরি গুড। দ্য স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিজ আর্টিকেল 350B ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, লিঙ্গুইস্টিক মাইনরিটির যে স্পেশাল অফিসার তাকে কে অ্যাপয়েন্ট করে? হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ল মিনিস্টার? লিঙ্গুইস্টিক মাইনরিটি মানে বুঝতে পারছো, ভাষার যারা হচ্ছে মানে ভাষার দিক থেকে যারা হচ্ছে এই আর কি মাইনরিটি, এই ভাষায় কম কথা বলে তাদের আর কি। 350B। কে অ্যাপয়েন্ট করে? আর
আরে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা কার আছে? প্রেসিডেন্ট ছাড়া এখানের মধ্যে আর কারো অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নেই। প্রাইম মিনিস্টার কাউকে অ্যাপয়েন্ট করতে পারে না, হোম মিনিস্টার, ল মিনিস্টার, এরা কাউকেই অ্যাপয়েন্ট করতে পারে না। এরা যে যার কাজ করে, এদের কোনো প্রাইম মিনিস্টারের কোনো অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নেই। ঠিক আছে, এদের কোনো মিনিস্টারের কোনো অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নেই, সব প্রেসিডেন্টকেই করতে হবে। ঠিক আছে, দ্য চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হোল্ড দ্য অফিস কত বছর পর্যন্ত? 65। 65, তাই তো, 65 বছর পর্যন্ত থাকে। আচ্ছা, ইন দিস কান্ট্রি সভারিন রিজিয়ন্স বাট ডু নট গভর্ন, দ্য সভারিন মানে রিজিয়ন্স বাট ডু নট গভর্ন, দিজ আর, আচ্ছা, ওয়ার্ড অফ, এই দেশে সভারিন মানে, সভারিন মানে হচ্ছে আমাদের যে সার্বভৌমত্ব। সার্বভৌম রিজিয়ন্স বাট ডু নট গভর্ন মানে, বাস ডাজ নট গভর্ন মানে সার্বভৌম জায়গা রয়েছে কিন্তু কেউ শাসন করতে পারবে না। এটা ওয়ার্ড ছিল আমাদের উইনস্টন চার্চিলের। ঠিক আছে, ছাড়, বাদ দাও। আফটার দ্য ক্যাগ, আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন। কি বলেছে? After the CAG, Comptroller and Auditor of General has ceased to hold office, he will not to be eligible for further office under the government of, যদি আফটার দ্য ক্যাগ মানে ক্যাগ মানে আমাদের যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হবে, সে যদি কোনো একটা অফিসকে সিজ করে মানে হ্যাজ সিজ টু হোল্ড দ্য অফিস, মানে তার যদি পদটা মানে তার যে কার্যক্ষমতা আছে সেটা যদি বন্ধ করা হয়, সিজ করা হয়, হি উইল নট এলিজিবল ফর ফার্দার অফিস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ, মানে ধরো কেউ ক্যাগ আছে, তাকে তার পদ থেকে একবার সরিয়ে দেওয়া হলো, সিজ করা হলো, তার পদ থেকে তাকে হাঁটানো হলো, তারপরে সে কোন গভর্নমেন্টের আন্ডারে কোনো রকমের পদ পাবে না? রাজ্য সরকারের আন্ডারে, না কেন্দ্র সরকারের আন্ডারে, না কেন্দ্র রাজ্য দুটোর কোনোটাতেই পাবে না, না কেন্দ্র শাসিত অঞ্চলের এতে পাবে না, কোনটা? সেই ব্যাপার, কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? সাপোজ কেউ একজন ক্যাগ আছে, তাকে কোনো কিছুর কারণে তাকে সরিয়ে দেওয়া হলো, ঠিক আছে, সে তাহলে কোন গভর্নমেন্টের আন্ডারে কোনো কিছু পোস্ট পাবে না আর? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, না রাজ্য অথবা কেন্দ্র দুটোরই, না কেন্দ্র শাসিত অঞ্চল? রাজ্য আর কেন্দ্রে দুটোরই হবে। অ্যান্সার বি হবে, রাজ্য কেন্দ্র ক্যাগ কোনোটারই এমন পাবে। একটা পদে আছে, ক্যাগ এমন একটা পদে আছে যেই পদে মানে ধোকা করলে। একদম। আচ্ছা, before 15th August 1947 India was not a state because it had বা was, 15ই আগস্টের আগে ভারত কোনো দেশ ছিল না, কেন? বিকজ ইট হ্যাজ নো ওই সার্বভৌমত্ব ছিল না। সার্বভৌমত্ব ছিল না। ভেরি গুড। The provisions relating to the suspension of fundamental rights by the president during the emergencies were borrowed from, ইমার্জেন্সি যে প্রসিডিওরগুলো রয়েছে মানে যখন এমার্জেন্সি সিচুয়েশন হয় তখন মৌলিক অধিকারগুলো যে সাসপেন্ড হয় বা খর্ব হয়, এটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? জার্মানি। জার্মানির ওয়েমেনার কনস্টিটিউশন অফ জার্মানি, অপশন ডি। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য টার্ম ডিস্ট্রিক্ট জাজ শ্যাল নট ইনক্লুড, ডিস্ট্রিক্ট জাজ মধ্যে কি থাকে না? ডিস্ট্রিক্ট জাজের মধ্যে কোনটা থাকে না? ট্রাইব্যুনাল জাজ, চিফ জাস্টিস অফ এ স্মল কজ কোর্ট, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, না সেশন জাজ? ডিস্ট্রিক্ট জাজ কাকে অ্যাপয়েন্ট করতে মানে এই করতে পারে না? দ্য টার্ম ডিস্ট্রিক্ট জাজ শ্যাল নট ইনক্লুড, তাকে ইনক্লুড করে না। অ্যান্সার হবে ট্রাইব্যুনাল জাজ। ট্রাইব্যুনাল জাজ মানে কি জানো? ট্রাইব্যুনাল কি জানো? ট্রাইব্যুনাল মানে তো বলো। মানে আদিবাসী। না, ট্রাইব আর ট্রাইব্যুনালের মধ্যে পার্থক্য আছে। তুমি ট্রাইব থেকে বলছো, ট্রাইব্যুনাল মানে সাপোজ ধরো তুমি বহু টাকা নিয়ে ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছো, ঠিক আছে, বা হচ্ছে তোমার একটা মানে তুমি হয়তো কোনো একজন মন্ত্রী, বহু টাকা তছরূপ করছো, এবার তোমার বিরুদ্ধে একটা হবে, তোমার বিরুদ্ধে একটা কেস হবে, ঠিক আছে, বিচার হবে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, তাহলে সেই জায়গায় কি করতে হবে? একটা স্পেশাল কোর্ট করতে হবে, সেটাকে তার সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া যাবে না। তার জন্য কি করা হবে? কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটা এরকম জাজ কোর্ট তৈরি করা হবে। সেখানে কি হবে? এক্স রিটায়ার্ড জাজ থাকবে, একজন সাংবাদিক থাকবে, এরকম কিছু কিছু লোক থাকবে, মানে তারা হবে ট্রাইব্যুনাল।
মানে তারা ওই স্পেশাল কোর্ট যেগুলো হয় সেগুলোকে ট্রাইব্যুনাল বলা হয়। বোঝা গেল? ডিস্ট্রিক্ট জাজ, ট্রাইব্যুনাল জাজ সম্পূর্ণ আলাদা জিনিস। হ্যাঁ, ট্রাইব্যুনাল আমাদের গঠিত হয় বিভিন্ন রকমের, হয়তো কোনো টাকা নিয়ে হয়তো এই ধরো হচ্ছে সেই আমাদের কমনওয়েলথ কেলেঙ্কারি, সেটা কি সুপ্রিম কোর্টে কেস চলে নাকি? সেগুলো ট্রাইব্যুনাল জাজের আন্ডারে চলে। বুঝা গেছে? বিশেষ The British panel that visited India to study partition plan was headed by Mountbatten. British plan that visited India to study partition plan headed by মানে পার্ট করার যে প্ল্যানটা করেছিল কি? কে ছিল? স্ট্যাফোর্ড ক্রিপস ছিল। আর পার্টিশনটা কে করেছিল? র্যাডক্লিফ করেছিল। পার্সেন্ট করেছিল। ঠিক আছে, দুটোর পার্থক্য এটা। পার্টিশনের জন্য ক্রিপসের আন্ডারে, স্ট্যাফোর্ড ক্রিপসের আন্ডারে পাঠানো হয়েছিল। আচ্ছা, সেই টাকা বলে দিন, কোনটা বাবা? মানে বুঝলাম না এই জিনিসটা, একবার বলে দিন। আমাদের যে ক্যাবিনেট মিশন পাঠানো, মাউন্টব্যাটেনের প্ল্যান। ক্যাবিনেট মিশন মাউন্টব্যাটেন, আরে মাউন্টব্যাটেন কি কোনো কিছু হেড ছিল? সে তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এসেছিল, সে শুধু তাদের মেসেজটা ডেলিভার করার জন্য, সে একজন পোস্টম্যানের মতো, তার বাইরে আর কিছু ও না। আচ্ছা, ঠিক আছে, যখন আমাদের ক্যাবিনেট মিশন এসেছিল, ক্যাবিনেট মিশন সে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে মিশন এসেছিল কনস্টিটিউশন তৈরি করার, ইন্টারিম গভর্নমেন্টের জন্য করা। আর ক্রিপসকে, স্ট্যাফোর্ড ক্রিপসকে আবার হেড করে একটা কমিশন পাঠিয়েছিল পার্টিশনের জন্য। ঠিক আছে, সেই কমিশনের জন্য। আচ্ছা, আনটাচেবিলিটি ইজ অ্যান অফেন্স। লাস্ট কোশ্চেন, এটা ইজ অ্যান অফেন্স মানে অস্পৃশ্যতা, অফেন্স অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এন্ড পানিশেবল অ্যাকর্ডিং উইথ দ্য ল অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বাট নট পানিশেবল আন্ডার এনি ল। ল অনুযায়ী, মানে ল, হ্যাঁ, কনস্টিটিউশনে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন পানিশেবল উইথ ল, তোমার কিন্তু শাস্তিও এর বিরুদ্ধে হবে। ওকে।